আজকে আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের দুটো থিওরেম নিয়ে মেনলি ডিসকাস করব। একটা হচ্ছে রোলস থিওরেম আর একটা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম। তো এই যে থিওরেম দুটো আছে, দিস টু থিওরেমস বেসিক্যালি আর দ্য সেম। এই দুটো বেসিক্যালি একই রেজাল্ট, সামান্য একটু ডিফারেন্স আছে। আমরা একটু পরেই দেখতে পাবো যে দুটো থিওরেম বেসিক্যালি একটা রেজাল্টেরই দুটো পার্ট। একটা পার্টকে আমরা বলতে পারি আরেকটা রেজাল্টের করোলারি, ঠিক আছে? অর্থাৎ একটা মেন রেজাল্ট আর তারই আরেকটা করোলারি হিসেবে আরেকটা থিওরেম এখানে এসেছে। তো এই থিওরেম দুটো কি কি? প্রথম আমরা রোলস থিওরেমটা ডিসকাস করছি। তো রোলস থিওরেম কি বলছে? বলছে ধরা যাক একটা ফাংশন আছে f(x). Let us consider a function f(x) which is defined in the closed interval a, b. এই ফাংশন f(x) টা ধরা যাক এই ক্লোজড ইন্টারভ্যালে ডিফাইন্ড। এবারে এই যে কথাটা বলছি ডিফাইন্ড, হোয়াট ডাজ ইট মিন? ডিফাইন্ড একটা ফাংশন ডিফাইন্ড বললে কি বোঝা যায় না? যদি বলা হয় যে এই ফাংশনটা ডিফাইন্ড ইন দিস ক্লোজড ইন্টারভ্যাল, দ্যাট মিন্স f(x) এর ভ্যালু এই ইন্টারভ্যালে কখনোই ইনফিনিটি বা ইমাজিনারি আসবে না। মানে কি দাঁড়ালো না, if we put any value of x in this interval which lies in this interval, put that value of x here, the value of f(x) will be never infinite or imaginary. That means if we put any value of x which lies in the interval a, b, the value of the corresponding function, that means f(x) for that specified value of x which lies in this interval will not be imaginary or infinite. In that sense, we say that this function is defined in this closed interval. তার মানে কি দাঁড়ালো না, যদি x এর কোনো ভ্যালু, যে ভ্যালুটা a থেকে b এই ইন্টারভ্যালের মধ্যে লাই করে, সেরকম কোনো ভ্যালু আমরা x এর জায়গায় এই ফাংশনটাতে পুট করি, তাহলে f(x) এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কখনো ইনফিনিটি বা ইমাজিনারি হবে না। তখন আমরা বলবো ওই ফাংশনটা, দ্যাট মিন্স f(x) is defined in this closed interval. ওকে, তো ধরা যাক সেই রকম কোন একটা ফাংশন আমরা নিলাম f(x) which is defined in this closed interval ab. এবারে রোলস থিওরেম কি বলছে? বলছে যদি দেখা যায় if this function f(x) satisfies these three conditions. Number 1, কি কি কন্ডিশন? বলছে যদি ওই f(x) ফাংশনটা এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি কন্ডিশন? নাম্বার 1, continuous in closed interval ab. That means this function f(x) will be continuous in this closed interval ab. Number 2, differentiable in open interval ab. Number 3, the value of f(x) at the end points of this interval will be equal. That means fa equal to fb. ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? বলছে কোনো একটা ফাংশন f(x) আছে which is defined in this closed interval, and if this function f(x) satisfies these three conditions in closed interval ab, then what will happen? We will have at least one value c of x which lies in this interval such that f dash c will be equal to 0. তাহলে কি দাঁড়ালো? পুরোটাকে সাম আপ করে পাচ্ছি আমরা না, কোনো একটা ফাংশন f(x) which is defined in this closed interval যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি কন্ডিশন? নাম্বার 1, f(x) is continuous in closed interval ab, differentiable in open interval ab, and values of f(x) at the end points of the interval, that means
at A and B, that is FA and FB are equal, then we must have at least one value C of x which lies in the open interval AB such that f dash c equal to 0. তার মানে fx টা যদি এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে তাহলে a b ইন্টারভ্যালের মধ্যে at least একটা অন্তত একটা x এর ভ্যালু c পাবো যেখানে দেখা যাবে f এর ডেরিভেটিভটা 0 হয়ে গেল। ঠিক আছে, এবার এই কন্ডিশন গুলো একটু ভালো করে দেখো। এখানে আমরা যদি ফিজিক্যালি বলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না, এই ক্লোজড ইন্টারভ্যালে fx ফাংশনটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি না, এই ক্লোজড ইন্টারভ্যালে আমরা যে কোনো ফাংশনের তো গ্রাফ আঁকতে পারি, তাহলে যদি fx এর গ্রাফটা এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আমরা প্লট করি দেখা যাবে এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ওই fx এর গ্রাফটাতে কোথাও কোনো ব্রেকেজ নেই, কোনো জায়গাটা আমাদের ওই রকম কাটা নেই, গ্রাফটা একদম কন্টিনিউয়াস থাকছে। ঠিক আছে, নাম্বার 2 কি না, এই ক্লোজড ইন্টারভ্যালে এই ওপেন ইন্টারভ্যালে মানে a এর পর থেকে b এর আগে অবধি এই যে x এর ভ্যালু যত ভ্যালুস থাকবে, ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস আছে অফ কোর্স, তো সেই প্রত্যেকটা পয়েন্টে f এর ডেরিভেটিভটা মানে f ড্যাশ x এর ভ্যালুটা আমরা পাবো। তার মানে f ড্যাশ x এর ভ্যালুটা এই ওপেন ইন্টারভ্যালে কখনোই ইমাজিনারি বা ইনফিনিটি হবে না। ফিজিক্যালি মানেটা কি ইনফিনিটি ইমাজিনারি না হওয়া মানে কি না, এই ইন্টারভ্যালে এই fx কার্ভটা প্রত্যেকটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করতে পারবো। ঠিক আছে, এটা গেল নাম্বার 2 এর। আর নাম্বার 3 তে কি না, এন্ড পয়েন্টে ওই ফাংশনটার ভ্যালুটা ইকুয়াল হবে। তো যদি এই তিনটে কন্ডিশন fx ফাংশনটা এই ক্লোজড ইন্টারভ্যালে স্যাটিসফাই করে তাহলে দেখা যাবে a থেকে b এর মধ্যে অ্যাট লিস্ট মিনিমাম অন্তত একটা ভ্যালু x এর আমরা পাচ্ছি যেটাকে আমরা c বলছি। ঠিক আছে, সেই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। মানে সাপোজ ধর হয়তো ইন্টারভ্যালটা ab বলছি, তো আমি নিউমেরিক্যালি যদি বলি হয়তো 1 থেকে 3 দেয়া হলো, তাহলে 1 থেকে 3 এর মধ্যে এরকম কোন একটা ভ্যালু পাবো আমরা, হয়তো 1.5 হতে পারে, 1.6 হতে পারে, যেখানে দেখা যাবে যে f এর ডেরিভেটিভের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে ওই রকম অ্যাট লিস্ট একটা ভ্যালু অবশ্যই পাওয়া যাবে। এইটাই হচ্ছে রোলস থিওরেম। তো এইটাকে যদি আমরা জিওমেট্রিক্যালি বলতে যাই তাহলে কি দাঁড়াবে না, ধরো আমি ছবি একটা আঁকছি, ধরো এইরকম একটা ফাংশন আছে, এইটা ধরো fx এর গ্রাফটা, এইটা ধরো x equal to a পয়েন্ট, এইটা ধরো x equal to b পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যে পার্টটাই a থেকে b এইটাই আমার ক্লোজড ইন্টারভ্যাল ab। আমরা কি দেখতে পাচ্ছি না, এই a থেকে b এর মধ্যে এই গ্রাফটাতে কোথাও কোনো ব্রেকেজ নেই, দ্যাট মিন্স এই ফাংশনটা fx টা a থেকে b এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস। এরপর দেখো এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টেই তুমি একটা করে ট্যানজেন্ট আঁকতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে বলো, এখানে বলো, যেখানে বলো, যদি বলো এইখানে, তাহলে এখানেও তুমি এই কার্ভের ট্যানজেন্ট ড্র করতে পারছো। তার মানে প্রত্যেকটা পয়েন্টেই a থেকে b এর আমরা এই ফাংশনটার ডেরিভেটিভ পাচ্ছি। নাম্বার 3, fa আর fb ইকুয়াল। ফাংশনাল ভ্যালু কি করে পাওয়া যায় না, দেখো এই x ইকুয়াল টু a তে f এর যে ভ্যালু, দ্যাট মিন্স এই যে হাইটটা, এই হাইটটাই তোমার fa আর এই হাইটটা হচ্ছে fb। দেখো ছবি থেকে দেখাই যাচ্ছে যে fa আর fb এই হাইট দুটো সেম আছে। ঠিক আছে, তাহলে এই যে আমি ছবিটা এঁকেছি, এই ফাংশনটা fx টা যার ছবিটা এঁকেছি, সে দেখা যাচ্ছে এই তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করছে। তাহলে রোলস বলছে আমাদেরকে যে a থেকে b এর মধ্যে একটা পয়েন্ট আমরা পাবো যেখানে ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। এবারে ডেরিভেটিভটা 0 হওয়ার মানে কি না, যখন এর আগে ক্লাস 11 এ তোমরা পড়েছিলে বা অন্য জায়গাতেও পড়ে থাকতে পারো যে ডেরিভেটিভের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, যখন কোনো একটা আমরা ফাংশন y fx লিখছি, এই যে ডেরিভেটিভ করছি dy/dx বা যেটাকে আমরা f'(x) ও কখনো কখনো লিখে থাকি, এইটার অ্যাকচুয়ালি ফিজিক্যাল মিনিং কি না, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি না, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে এই যে y fx কার্ভটা, এই কার্ভের x, y পয়েন্টে যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্টের স্লোপ, এই স্লোপটাই হচ্ছে f'(x). ঠিক আছে, তাহলে স্লোপটা অর্থাৎ ওই কার্ভটা, স্লোপ মানে কি
ধরো এরকম একটা লাইন আছে, এই লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে তার tan নিলে যে ভ্যালুটা হবে, দিস ইজ দ্য স্লোপ অফ দ্য কার্ভ y ইকুয়াল টু fx, সো tan থিটা ইকুয়াল টু f ড্যাশ x, ঠিক আছে। তাহলে এই ডেরিভেটিভটা নাথিং বাট দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অফ দ্যাট কার্ভ y ইকুয়াল টু fx। তাহলে এখানে ল্যাগ্রাঞ্জ এই রোলস থিওরেম আমার বলছে যে ওই f ড্যাশ x টা আমি যদি বলি c পয়েন্টে, তাহলে c পয়েন্টের ডেরিভেটিভটা 0, তো ডেরিভেটিভটা কি ডিনোট করে না ওই পয়েন্টে ওই কার্ভের যে ট্যানজেন্টটা হবে তার স্লোপ, তাহলে স্লোপটা 0, তার মানে এই অ্যাঙ্গেলটা tan নিলে ভ্যালুটা 0 আসছে। কার tan নিলে 0 হয় না, জানি অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয় তাহলে tan থিটাটা আমার 0 হবে, যদি থিটাটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়। এবারে 0 ডিগ্রি তার মানে এই অ্যাঙ্গেলটা 0 হয়ে যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে না এই অ্যাঙ্গেলটা 0 হয়ে যাওয়া, তার মানে এই লাইনটা ফ্ল্যাট হয়ে যাবে, x অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে যাবে। 0 বা 180 যাই বলি না কেন, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে এই লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে যাবে। দ্যাট মিন্স তাহলে জিওমেট্রিক্যালি রোলস থিওরেম বলছে যে যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে ওই যে কার্ভটার ছবি আমরা এঁকেছি সেই কার্ভটার a থেকে b এর মধ্যে কোনো না কোনো একটা পয়েন্ট অবশ্যই আছে যেখানে ট্যানজেন্টটা x অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাবে। তো এই ছবিতে দেখো তুমিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই পয়েন্টে আমি যদি কার্ভটার ট্যানজেন্টটার কথা ভাবি তাহলে এই ট্যানজেন্টটা অফকোর্স x অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে রোলস থিওরেম স্যাটিসফাইড হচ্ছে। তাহলে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হলে আমাদের রোলস থিওরেম বলছে যে a থেকে b এর মধ্যে একটা পয়েন্ট পাবো যেখানে ডেরিভেটিভের ভ্যালুটা 0 হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রোলস থিওরেম। তাহলে এখানে করতে কি হবে প্রবলেমগুলোতে না, প্রবলেমগুলোতে করতে হবে প্রথমেই যে ফাংশনটা দেয়া থাকবে সেই ফাংশনটাকে আমাকে দেখাতে হবে যে ক্লোজড ইন্টারভ্যালে তোমাকে টেস্ট করতে দিয়েছে বা রোলস থিওরেমের অ্যাপ্লিকেবিলিটি ডিসকাস করতে দিয়েছে সেই ইন্টারভ্যালে ওটা কন্টিনিউয়াস দেখাতে হবে। নেক্সট দেখাতে হবে ওপেন ইন্টারভ্যালটা। তো ওপেন ইন্টারভ্যাল আর ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্স কি না, ক্লোজড ইন্টারভ্যাল হচ্ছে এন্ড পয়েন্ট দুটোকে ইনক্লুড করা আছে, তার মানে x এর ভ্যালু স্টার্ট হচ্ছে a তে এন্ড গোইং আপ টু b, b পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, সেইটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। আর ওপেন ইন্টারভ্যালে কি না এন্ড পয়েন্ট দুটোকে এক্সক্লুড করা আছে, ছেড়ে দেয়া আছে, তার মানে a x এর ভ্যালুটা স্টার্ট হবে a এর একটু পর থেকে যেটা a এর চেয়ে সামান্য বেশি আর শেষ হয়ে যাবে b এর আগেই, সামান্য আগে। এক্স্যাক্ট ইকুয়াল টু b ও যাবে না, এক্স্যাক্টলি ইকুয়াল টু a, এই দুটো আমরা নিতে পাবো না ওপেন ইন্টারভ্যাল। তো সেখানে আমাদেরকে দেখাতে হবে যে ফাংশনটা ডেরিভেটিভটা মানে f ড্যাশ x এর ভ্যালুটা ইনফিনিটি বা ইমাজিনারি হচ্ছে না আর এন্ড পয়েন্ট দুটোতে ফাংশনের ভ্যালুটা সেম আসছে। তারপর আমরা ক্লেম করব যে এই ফাংশনটা রোলসের থিওরেমের যে কন্ডিশনস গুলো থাকে সেগুলোকে স্যাটিসফাই করছে, তাহলে একটা পয়েন্ট c ইন ওপেন ইন্টারভ্যাল a b পাওয়ার কথা যেখানে ডেরিভেটিভটা 0 হচ্ছে। এবার ডেরিভেটিভটা 0 করে সলভ করে দেখিয়ে দেব যে ওই যে ভ্যালুটা আমরা পেলাম x এর ভ্যালুটা দ্যাট মিন্স c সেটাই ওপেন ইন্টারভ্যালে লাই করে, দ্যাট মিন্স আমরা যে ক্লেমটা করছিলাম সেই ক্লেমটা ঠিক জাস্টিফাইড, ঠিক আছে। এইভাবে রোলস থিওরেমের প্রবলেমগুলো করতে হবে। আমি একটু প্রবলেম লিখে দেখাবো কিভাবে আমরা পরীক্ষাতে আমাদের অ্যাপ্রোচটা থাকবে। আগে আমি দুটোকে ডিসকাস করে নিই, তারপর একসঙ্গে প্রবলেমগুলো দুটো এক্সারসাইজেরই আমি দেখাবো। নেক্সট এরপর যেটা আসবে আমাদের সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। এবারে ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম কি বলছে না, রোলসের মতোই বলছে, প্রায় অলমোস্ট রোলসের মতোই। কি কি বলছে দেখা যায় না, এখানে বলছে যে ধরে যাক ওইরকম একটা ফাংশন fx আছে which is defined in the closed interval ab, আর ওই ফাংশনটা এই ফার্স্ট টু কন্ডিশন স্যাটিসফাই করে 1 আর 2, থার্ডটা আমরা ধরছি না, মানে হতেও পারে নাও পারে, ওইটার আমার কোনো দেখার প্রয়োজন নেই। শুধুমাত্র যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে দেন অলসো উই উইল হ্যাভ at least one value c of x in this open interval ab such that কি হবে না, ওখানে আমরা বলেছিলাম f dash c টা 0 হবে, এখানে বলছে 0 হবে না, কি হবে না f dash c এর ভ্যালুটা will be equal to this quantity fb minus fa by b minus a, ওকে, ঠিক আছে, বোঝা গেল কি বলছি। তাহলে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমে বলছে যা রোলস বলছিল সেম, সেখানে থার্ড কন্ডিশনটাকে রিল্যাক্স করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে। ছেড়ে দেওয়া হবে মিন্স ওটা হলেও চলবে না হলেও চলবে, কোনো প্রবলেম না।
শুধুমাত্র যদি ফার্স্ট দুটো কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলেও আমরা এই ওপেন ইন্টারভ্যাল ab এর মধ্যে অ্যাট লিস্ট একটা ভ্যালু c পাবো, যেখানে f এর ডেরিভেটিভের ভ্যালুটা দ্যাট মিন্স f ড্যাশ c উইল বি ইকুয়াল টু fb মাইনাস fa বাই b মাইনাস a এর সঙ্গে ইকুয়াল হবে। এইবারে দেখো মজার ব্যাপার যে এই রেজাল্টটা হচ্ছে আমার ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের রেজাল্ট, ঠিক আছে। এইবারে এইখানে তুমি যদি ওই থার্ড কন্ডিশনটাকে ইম্পোজ করো, মানে fb আর fa কে ইকুয়াল ধরে নাও, আমরা এখান থেকে কি পেয়ে যাব না, in addition to these two conditions if we now take fb equal to fa then what will happen, এখান থেকে কি পেয়ে যাবে তুমি না, লেফট সাইড ড্যাশ c রইলো, রাইটে যদি fb আর fa ইকুয়াল হয়ে যায় তাহলে this numerator will be 0, so 0 by b minus a that means 0, so we are getting Rolle's theorem। তাহলে আমরা দেখতে পাচ্ছি if we impose fb equal to fa on Lagrange's mean value theorem we will get Rolle's theorem, that means Rolle's theorem is nothing but a corollary of Lagrange's mean value theorem। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রোলস থিওরেমটা নতুন কিছু নয়, তাহলে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমেরই একটা করোলারি, কারণ ওইখানে তুমি যদি ওই কন্ডিশনটা fb আর fa কে ইকুয়াল আমাদের হয়ে যায় কোনো কারণে, তাহলে অটোমেটিক্যালি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমটাই রোলস থিওরেমে কনভার্টেড হয়ে যাবে। তাহলে আমরা এই জন্য আমি তখন বলছিলাম যে এই রোলস থিওরেম আর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম এই দুটো ডিফারেন্ট কিছু না, একটারই দুটো রূপ, ঠিক আছে। তার মানে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমটাই তাহলে অ্যাকচুয়ালি জেনারেল রেজাল্ট, এইটা তার একটা স্পেশাল কেস হয়ে যাচ্ছে রোলস থিওরেম, ঠিক আছে। তাহলে জেনারেল রেজাল্ট হচ্ছে আমার ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম, তারই একটা স্পেশাল কেস হচ্ছে রোলস থিওরেম, যে যদি এই দুটো কন্ডিশনের সঙ্গে fb fa কোনো কারণে ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে f ড্যাশ c এর ভ্যালুটা হয়ে যাবে 0। তো এইটাই হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে রোলস থিওরেম আর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম যখন আমরা ভেরিফাই করব, দুটোর ওয়ার্কিং প্রসিডিওরটা আমাদের অলমোস্ট সেমই থাকছে, কারণ এই কন্টিনিউইটি দেখানো আর ডিফারেন্সিবিলিটি দেখানো এটা আমি রোলের ক্ষেত্রেও যেভাবে দেখাবো ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রেও সেম দেখাবো। রোলের ক্ষেত্রে শুধু আরেকটা পার্ট আমাদের এক্সট্রা করতে হবে, fa আর fb এর ভ্যালু দুটো ক্যালকুলেট করতে হবে, দিয়ে ইকুয়াল দেখাতে হবে। এখানেও আমাকে fa আর fb কে ক্যালকুলেট করতে হবে, কারণ না হলে এই রেজাল্টটাকে ইউজ করতে পারবো না। যখন আমাকে c এর ভ্যালুটা সলভ করে বের করতে হবে তখন ন্যাচারালি আমরা fa fb তো আমার লাগবে, fa আর fb তো বের আমাকে এখানেও করতে হবে, ক্যালকুলেট এখানেও করতে হবে, ঠিক আছে। কিন্তু ওখানে ইকুয়াল থাকবে, এখানে ইকুয়াল হতেও পারে নাও পারে, তাতে কিছু আমাদের যায় আসে না, ঠিক আছে। দিয়ে এখান থেকে c টাকে বের করব, ওখানে f ড্যাশ c ইকুয়াল টু 0 করে c কে সলভ করব, আর এখানে f ড্যাশ c ইকুয়াল টু fb মাইনাস fa বাই b মাইনাস a এইটা লিখে আমরা সলভ করে c এর ভ্যালুটা বের করব, করে দেখাবো যে ওই c টা সত্যিই a থেকে b এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে লাই করে, তার মানে c এর ভ্যালুটা a এর চেয়ে বড় আর b এর চেয়ে ছোট হবে। তাহলে এই রকম একটা c ও পেতে পারি, মোর দ্যান ওয়ান c ও পেতে পারি, at least one c এটা গ্যারান্টিড যে একটা আমরা মিনিমাম পাবোই, which lies in this open interval, ঠিক আছে। we may get more than one but at least one is guaranteed, ঠিক আছে। এইবারে প্রবলেমগুলো যখন করব কিভাবে করব সেইগুলো আমি একটু ডিসকাস করছি। দেখো এই রোলস থিওরেম আর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের যখন প্রুফিংগুলো আমরা করব এক্সামে যখন লিখতে হবে, এই প্রবলেমগুলো কিন্তু খুব বেশি মার্কসের থাকে না, ঠিক আছে, কম মার্কসের মধ্যেই থাকবে। তো এইবারে দেখো যখন আমরা কন্ডিশনগুলোকে আমাকে দেখাতে হবে স্যাটিসফাই করছে, তাহলে কি কি প্রুভ করতে হচ্ছে না, একটা কন্টিনিউইটি দেখাতে হবে, একটা ডিফারেন্সিবিলিটির পার্ট আছে সেটা দেখাতে হবে, তারপর এন্ড পয়েন্টে ভ্যালুগুলো ইকুয়াল হচ্ছে সেটা দেখাতে হবে, বা ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে দু ক্ষেত্রে রোলস ল্যাগ্রেঞ্জেস, তারপর c এর ভ্যালুটা সলভ করতে হবে। অর্থাৎ অনেকগুলো পার্টের প্রুভিং করলে তবে গিয়ে আমার টোটাল যে ভেরিফিকেশনের কাজটা সেটা কিন্তু কমপ্লিট হবে। এবারে আমি বলছি যে এটা কম মার্কসে পড়বে, তাহলে এবারে এতগুলো পার্টকে আমি কম মার্কস দিয়ে কভার করব কি করে লেখার সময়, তাহলে অত কিছু তো লেখা যাবে না, লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। যে আমাকে তাহলে যত মার্কস থাকবে সেই হিসেবে ট্রিটমেন্টটাকে রেডি করতে হবে, যে মার্ক কম থাকলেও যেন আমার লেবারটা খুব বেশি না পড়ে, সেই অনুযায়ী আমার টাইমটাকে মাথায় রেখে তো কাজ করতে হবে, ঠিক আছে, সেই হিসেবে আমি বলছি। এবারে দেখো তাহলে কিভাবে আমরা এটাকে লিখবো।
না, প্রথম হচ্ছে পরীক্ষাতে এক্সামে যে ফাংশনগুলো দেয়া থাকে সেইগুলো এই ফাংশনগুলোর মধ্যেই দেখবে তোমাদের এক্সামে আসবে, এর বাইরে সচরাচর থাকে না। কি কি ফাংশন থাকে? প্রথম হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, এইটা থাকতে পারে। এক্সপোনেনশিয়াল ফাংশন, এইটা থাকতে পারে। লগারিদমিক ফাংশন থাকতে পারে। ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে দুটো থাকবে, sin x और cos x এর মধ্যেই থাকবে, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে আমি লিখে দিচ্ছি e টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x এই টাইপের। লগারিদমিক ফাংশন মানে বুঝতেই পারছো log x, ঠিক আছে। এই ফাংশনগুলো নিয়েই ম্যাক্সিমাম প্রবলেম তোমরা পাবে, ঠিক আছে। এক্সামেও এইগুলোর উপরেই থাকে, বইয়েও এই টাইপেরই পাবে। এবারে এই ফাংশনগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে পলিনোমিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এইগুলো যে কোনো ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে অলওয়েজ কন্টিনিউয়াস। এগুলো সবসময়ই কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস ইন এ ফাইনাইট ইন্টারভ্যাল। অর্থাৎ ইনফিনিটি ওইসব যদি ইন্টারভ্যালে না থাকে, জেনারেলি থাকবে না, তার মধ্যে এইগুলো সবসময়ই কন্টিনিউয়াস হয়। তো যদি আমরা ফাংশনটা কি টাইপের সেইটাকে ওখানে মেনশন করে দিই, দিয়ে লিখে দেব যে এটা কন্টিনিউয়াস। সাপোজ ধরো প্রবলেমে তোমাকে দেয়া আছে sin x দিয়ে কোনো একটা ফাংশন, ঠিক আছে, sin cos দিয়ে, তাহলে তুমি কিভাবে লিখবে? না লিখবে we know that sin x is continuous for all real values of x, hence the given function is a continuous function in the interval বলে যেটা আছে লিখে দেবে। অর্থাৎ ওর প্রপার্টিটার হেল্প নিয়ে আমরা কন্টিনিউটিটাকে দেখিয়ে দিলাম, আমরা ওটাকে আর প্রুভ করব না, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কন্টিনিউটিটাকে দেখানোটাকে বাইপাস করছি, ওকে। তাহলে কন্টিনিউটিটা এইভাবে এক লাইনে লিখেই ছেড়ে দিতে পারবো, তাহলে এটাতে খুব বেশি বড় হবে না। নেক্সট হচ্ছে ডিফারেন্সিবিলিটিটা যখন দেখাতে হবে আমাদেরকে, আমরা স্ট্রেট ফরওয়ার্ড যে ফাংশনটা থাকবে তাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করব, f ড্যাশ x টা বের করে নেব, করে এইবারে যে ইন্টারভ্যালটা ধরো দেয়া আছে তোমাকে, যেখানে ওটাকে ওই a, b যে ওপেন ইন্টারভ্যাল যেখানে দেখাতে হবে যে f ড্যাশ x টা এক্সিস্ট করছে, সেখানে কিভাবে দেখাবো আমরা? না সেখানে আমরা জাস্ট ভেরিফাই করে নেব। মানে কিভাবে? জাস্ট মেন্টালি ভেরিফাই করব আমরা, ঠিক আছে। কোথাও ক্যালকুলেশন করব না, কিছু না, দেখে নেব যে x এর জায়গায় a থেকে b এর মধ্যে কোনো ভ্যালু বসালে fx এর এই f ড্যাশ x এর ভ্যালুটা ইনফিনিটি বা ইমাজিনারি হওয়ার কোনো স্কোপ আছে কিনা। যদি দেখি যে x এর কোনো ভ্যালু এই ইন্টারভ্যালের মধ্যে নিয়ে f ড্যাশ x এ বসালে f ড্যাশ x এর ভ্যালু কখনোই ইনফিনিটি বা ইমাজিনারি হওয়ার কোনো চান্স নেই, তাহলে আমরা ডাইরেক্ট লিখব ওইটাকে মেনশন করে দিয়ে যে f ড্যাশ x টা এক্সিস্ট করছে এই ইন্টারভ্যালে, তার মানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে গেল। তারপর এন্ড পয়েন্টে ভ্যালুগুলো যখন ক্যালকুলেট করতে হবে, ওইটা x এর জায়গায় ডাইরেক্ট বসিয়ে f এ b গুলো বের করে নেব, করে দেখব ইকুয়াল না ইকুয়াল, ঠিক আছে। এইভাবে মেনলি আমরা প্রবলেমগুলোকে ডিল করি, তাতে আমাদের প্রবলেমটা খুব কম্প্যাক্ট ফর্মে লেখা হয়ে যায়, ছোটর মধ্যে, ওই জন্য কম মার্কসে থাকলেও আমাদের খুব বেশি টাইম লাগবে না। এভাবে কিভাবে লিখবো আমি একটা প্রবলেম নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, রোলসেরও দেখাবো, ল্যাগ্রেঞ্জেরও দেখাবো। তো প্রথমে রোলে, তারপর ল্যাগ্রেঞ্জে। এটা তোমাদের বইয়ে রোলসটা পাবে এক্সারসাইজ 11C তে, আর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা 11D তে। তো প্রথমে আমি 11C এর একটা প্রবলেম লিখছি। সাম নাম্বার 5, fx equal to x square minus 4x plus 3, আর ইন্টারভ্যালটা দেয়া আছে 1, 3। তো এখানে দেখো এই যে ফাংশনটা, এটা কি টাইপের ফাংশন? এটা একটা পলিনোমিয়াল ফাংশন। আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা এখানে বলে দিই, আমি বারবার পলিনোমিয়াল ফাংশনটার কথা বলছি, সবাই পলিনোমিয়াল ফাংশন যদি না জানো একবার শুনে নাও পলিনোমিয়াল ফাংশনটা কি, কোন ফাংশনটাকে আমরা পলিনোমিয়াল ফাংশন বলবো।
পলিনোমিয়াল নোমিয়াল কথাটা যেটা এসছে এটার মানে হচ্ছে নাম্বার অফ টার্মস, পলি মিন্স সেভারাল, অনেকগুলো, ঠিক আছে। যখন কোনো একটা ফাংশনে অনেকগুলো টার্ম থাকবে সেই ফাংশনগুলোকে আমরা পলিনোমিয়াল ফাংশনের মধ্যে ফেলতে পারি। তাহলে কি অনেকগুলো টার্ম নিয়ে যে কোনো ফাংশন লিখে দিলেই পলিনোমিয়াল ফাংশন হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে নো। পলিনোমিয়াল ফাংশন হতে গেলে দুটো জিনিস আমাদেরকে চেক করে নিতে হবে। কি কি? নাম্বার ওয়ান, এখানে যে x এর পাওয়ার গুলো আছে, এই যে পাওয়ার মিন এক্সপোনেন্ট গুলো, ঠিক আছে, ইনডেক্স গুলো, সেই x এর পাওয়ার গুলো কখনোই যেন নেগেটিভ না হয়। নাম্বার টু, সেই পাওয়ার গুলো কখনোই যেন ফ্র্যাকশন না হয়, অর্থাৎ x এর যাবতীয় যা পাওয়ার থাকবে সবই পজিটিভ ইন্টিজার হতে হবে, ঠিক আছে। এই টাইপের ফাংশন যেগুলোতে অনেকগুলো টার্ম আছে, x এর যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো সমস্তই ইন্টিজার হবে, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজারও হবে না, ফ্র্যাকশনও হবে না, ঠিক আছে। ইন্টিজার বলছি দ্যাট মিন্স ফ্র্যাকশন তো আগেই বাদ যাচ্ছে, আর পজিটিভ ইন্টিজার মানে পাওয়ার কখনো নেগেটিভ থাকবে না। আর কি না, এইখানে এই নাম্বার অফ টার্মস গুলো যেগুলো আছে সেগুলো ফাইনাইট থাকবে, অর্থাৎ শেষ হবে। এই নয় যে লিখেই যাচ্ছি, সেটা আমার একটা পলিনোমিয়াল হয়ে যাবে যেটা শেষ হলো না, সেই রকম না। নাম্বার অফ টার্মস ফাইনাইট থাকবে আর x এর পাওয়ার গুলো পজিটিভ ইন্টিজার হবে, সেই টাইপের ফাংশনগুলোকে আমরা পলিনোমিয়াল ফাংশন বলছি। তাহলে এখানে যে ফাংশনটা লিখছি তাহলে সেটা দেখতে পাচ্ছি একটা পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে। এবারে আমরা জানি যে পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস হয়, তাহলে সেই জন্য এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এইবারে দেখো এইটাকে আমরা কিভাবে লিখছি। প্রথমে লিখবো হিয়ার fx is a polynomial function. So it is continuous in open interval 1,3. তাহলে এখন নাম্বার 1 কন্ডিশনটা আমার প্রুভিং হয়ে গেল। এগেইন সেকেন্ডের জন্য বলেছিলাম কি না, প্রথমেই আমরা এটাকে ডেরিভেটিভ করব। তাহলে f ড্যাশ x টা বের করব, কত হবে না 2x - 4। আমার এখানে ইন্টারভ্যালটা হচ্ছে 1,3। ডিফারেন্সিবিলিটিটা ওপেন ইন্টারভ্যালে দেখাতে হবে, অর্থাৎ 1 আর 3 বাদ দিয়ে ইন বিটুইন যে ভ্যালুগুলো আছে, দ্যাট মিন্স যে ভ্যালুগুলো 1 এর চেয়ে স্লাইটলি গ্রেটার আর 3 এর চেয়ে স্লাইটলি লেস, সেই সমস্ত ভ্যালুর জন্য f ড্যাশ x এর ভ্যালুটা ইনফিনিটি বা ইমাজিনারি যেন না হয়। তো এখানে দেখো f ড্যাশ x টা পেয়েছি আমরা 2x - 4। ইনফিনিটি কখন আসে না, যদি x এর কোনো ভ্যালু ওইখানে পুট করতে গিয়ে ডিনোমিনেটর পার্টটা 0 চলে আসে, তো এর তো ডিনোমিনেটর পার্ট কিছু নেই, কাজেই এর ইনফিনিটি আসার কোনো চান্স নেই, x এর যে কোনো ভ্যালু এখানে বসাই না কেন। নেক্সট হচ্ছে ইমাজিনারি কখন আসে না, রুট আন্ডার নেগেটিভ যদি কোনো ভ্যালু চলে আসে, তো এখানে তো রুট আন্ডার কোনো এক্সপ্রেশন নেই, ঠিক আছে, কোনো টার্মই নেই যেটা রুটের মধ্যে অকার করছে, তো কাজেই এখানে রুট আন্ডার নেগেটিভ আসারও কোনো স্কোপ নেই, দ্যাট মিন্স ইমাজিনারি আসারও কোনো স্কোপ নেই। তাহলে কিভাবে এটাকে আমরা লিখব? এখানে লিখে দেবো আমরা এই একটা ওয়ার্ড লিখব ক্লিয়ারলি, f dash x exists in open interval 1,3। অর্থাৎ ওই যে বললাম আমরা যে মেন্টালি আমরা ওইটাকে চেক করে নেব, জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখেই আমরা বুঝতে পারবো যদি ডিনোমিনেটর পার্ট না থাকে, রুট আন্ডার কোনো টার্ম না থাকে, তাহলে অবভিয়াসলি ইনফিনিটি ইমাজিনারি আসার কোনো স্কোপ নেই ওখানে। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো যে এই যে ফাংশনটা তার ডেরিভেটিভটা ওই ইন্টারভ্যালে এক্সিস্ট করছে। সেকেন্ড কন্ডিশনটা হয়ে গেল। থার্ড কন্ডিশন কি না, ফাংশনটার ভ্যালুটা বের করতে হবে অ্যাট দ্য এন্ড পয়েন্টস। তাহলে প্রথমেই f1 টা 1 - 4 + 3 = 0, আর f3 হচ্ছে 9 - 12 + 3, দ্যাট মিন্স 0। দেয়ারফর f1 = f3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, ফাংশনটার এন্ড পয়েন্টে ভ্যালু দুটো ইকুয়াল চলে এলো, ঠিক আছে। এখানে দুটো ভ্যালু 0 এসেছে, 0 ছাড়া যা খুশি আসতে পারে সেটা অসুবিধা নেই, ইম্পর্টেন্ট হচ্ছে দুটো ইকুয়াল এলো কিনা, ঠিক আছে।
তো এখানে দুটো ইকুয়াল চলে এসেছে। এইবারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা রোলস থিওরেমের তিনটে কন্ডিশনই এই ইন্টারভ্যালে স্যাটিসফাই করছে, সেইটা এবারে লিখবো। সো fx satisfies all conditions of Rolle's theorem in closed interval 1, 3. Hence, we must have at least one value c of x in open interval 1, 3 such that f dash c equal to 0, ঠিক আছে। এরপরে এখানটায় লিখছি বাকিটা। নাও f dash c equal to 0 implies, আমার তো f dash x ক্যালকুলেট করাই আছে, তাহলে f dash c টা কত হবে? জাস্ট x এর জায়গায় c পুট করে দাও। 2c - 4 equal to 0 implies c equal to 2। ক্লিয়ারলি 2 টা 1 থেকে 3 এর মধ্যে বিলং করে তো অবশ্যই, তাহলে 2 belongs to open interval 1, 3। এইবারে এখানে লিখবে thus Rolle's theorem is verified। ওকে, তাহলে আমরা এইভাবে রোলস থিওরেমটা এই ফাংশনটার জন্য এই ইন্টারভ্যালে ভেরিফাই করে দিলাম। এইভাবে তোমাকে প্রবলেমটাকে এক্সামে লিখতে হবে। তাহলে এখানে পুরো কম্প্যাক্ট ফর্মে লেখাটা থাকবে, কোথাও কোনো জায়গা ছাড় থাকবে না। কন্টিনিউইটি দেখিয়েছি, ডিফারেন্সিবিলিটি দেখিয়েছি, এন্ড পয়েন্টে ভ্যালু ইকুয়াল দেখিয়েছি, ক্লেম করেছি যে এরকম একটা সি পাওয়া যাবে, সেই সিটা বের করে দেখিয়েও দিয়েছি যে হ্যাঁ সত্যি সত্যি এরকম একটা সি পাওয়া যাচ্ছে। ব্যাস, কোনো জায়গাটাতে কোনো আমাদের ফাঁক রইল না, একদম পুরো কম্প্যাক্ট থাকলো জিনিসটা। এখানে কোথাও তোমার কোনো নাম্বার কাটার কোনো স্কোপ থাকবে না এক্সামিনারে, ঠিক আছে। তুমি যেটা লিখে দিয়েছো একদম পুরো কম্প্যাক্ট ফর্মে আছে, কোথাও কোনো জায়গা বাদ নেই একদম, ঠিক আছে। তাহলে এইভাবে এক্সামে তোমাকে প্রবলেমটা লিখতে হবে। তাহলে এটা গেল রোলস থিওরেমের প্রবলেম, কিভাবে আমরা পরীক্ষায় লিখবো। এবারে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রে কিভাবে আমরা একটা প্রবলেম লিখবো, আমি একটা পরের এক্সারসাইজের প্রবলেম দেখাচ্ছি। দুটোই অলমোস্ট সেম, ঠিক আছে। তো কিভাবে লিখবে আমি আরেকটা ওটারও ডিসকাস করে দিই। এটা পরের এক্সারসাইজের এক্সারসাইজ 11 ডি এর সাম নাম্বার 11। fx equal to sin x plus cos x, ইন্টারভ্যালটা দেয়া আছে 0, π/2। আমি ওখানে পলিনোমিয়াল নিয়েছিলাম বলে এখানে পলিনোমিয়ালটাকে অ্যাভয়েড করলাম, একটা অন্য টাইপের ফাংশন। তো এখানেও সেই স্টেপসগুলো আমাদেরকে এবার লিখতে হবে। তো দেখো ওখানে আমি বলেছিলাম প্রথমেই যে sin x cos x এই ফাংশন দুটো x এর রিয়েল ভ্যালুজের জন্য অলওয়েজ কন্টিনিউয়াস হয়। তাহলে এখানে এই যে ফাংশন sin ফাংশনটা এটাও কন্টিনিউয়াস, cosটাও কন্টিনিউয়াস, দুটো কন্টিনিউয়াস ফাংশনের সাম ফাংশন হিসেবে fx টা আছে। তাহলে একটা আমাদের কন্টিনিউইটিতে রেজাল্ট আছে যে যদি কোনো একটা ফাংশনে একাধিক কম্পোনেন্ট ফাংশন ঢুকে থাকে, তাহলে সেই ফাংশনগুলো মিলে তারা যদি প্রত্যেকে কন্টিনিউয়াস হয়, তাহলে সেইগুলো মিলে যে ফাংশনটা হচ্ছে দ্যাট উইল বি অলসো এ কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এখানে sin x আর cos x দুটোই কন্টিনিউয়াস, তাহলে তাদের সাম ফাংশন যেটা দ্যাট উইল বি অলসো এ কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। তাহলে সেইটা আমরা এখানে মেনশন করে কন্টিনিউইটিটাকে লিখব। কিভাবে লিখব? লিখব সিন্স sin x, cos x are continuous in 0, π/2, fx will also be continuous in 0, π/2। তাহলে কন্টিনিউইটিটা আমাদের হয়ে গেল। again f dash x, again f dash x equal to cos x minus sin x। এবার দেখো 0 থেকে 90 আমরা জানি sin cos এর ভ্যালু 0 থেকে 90 এর মধ্যে
কখনোই ইনফিনিটি বা ইমাজিনারি, সাইন বা কসের তো কোনো ভ্যালুই ইনফিনিটি কখনোই হয় না, আর ইমাজিনারি তো হবেই না, কারণ ট্রিগোনোমেট্রিক ফাংশনের কোনো ভ্যালু ইমাজিনারি আসে না আমাদের এখানে। তো সেই জন্য সাইন এক্স কস এক্স দুটোরই ভ্যালু যেহেতু ইনফিনিটি ইমাজিনারি হচ্ছে না, তাহলে সেই ভ্যালু দুটোর যদি ডিফারেন্স করি, সেই ডিফারেন্সের ভ্যালুটাও কখনো ইনফিনিটি বা ইমাজিনারি হবে না। তাহলে এখানে লিখব ক্লিয়ারলি f dash x exists in open interval 0, pi by 2. So fx, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এই fx ফাংশনটা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের সব কন্ডিশনগুলোই স্যাটিসফাই করে। সো fx satisfies all conditions of Lagrange's mean value theorem in closed interval 0, pi by 2. Hence, we must have at least one value c of x in open interval 0, pi by 2 such that f dash c equal to a pi by 2 minus f0 by pi by 2 minus 0, fb minus fa by b minus a. Now এইটা f dash x আমার ক্যালকুলেট করা আছে, তাহলে f dash c কত হবে না cos c minus sin c আর f pi by 2, তাহলে এখানে sin f pi by 2 মানে sin pi by 2 plus cos pi by 2, sin pi by 2 1 আর cos pi by 2 0, তাহলে ওটা 1। f0 টা কত sin 0 0 আর cos 0 হচ্ছে 1, তাহলে -1 divided by pi by 2, that means cos c minus sin c equal to 0। তাহলে কি দাঁড়ালো cos c equal to sin c, আমরা যদি c টা sin c দিয়ে ডিভাইড করি তো cot c equal to 1 implies c equal to pi by 4। ক্লিয়ারলি যেহেতু ইন্টারভ্যালটা 0 থেকে pi by 2 ছিল, আমরা এখানে জেনারেল ভ্যালুস দিয়ে সলভ করলাম না, একটাই নিলাম, ঠিক আছে। ক্লিয়ারলি pi by 4 টা অবশ্যই 0 থেকে pi by 2 এর মধ্যে থাকে, pi by 4 মানে 45, 0 থেকে 90 এর মধ্যে নিশ্চয়ই বিলং করছে, ঠিক আছে, 0 থেকে 90 এই ইন্টারভ্যালে বিলং করছে, বিলংস, ঠিক আছে, ঠিক করে লিখে দিই ক্লিয়ারলি pi by 4 belongs to 0, pi by 2, thus Lagrange's mean value theorem LMVT is verified। ঠিক আছে, দেখো অলমোস্ট সেম কিন্তু লেখাটার মধ্যে বিশেষ কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে, প্রায় সেম, শুধু নামটা রোলসের জায়গায় আমরা ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম এটাকে মেনশন করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমেই কি করতে হবে না ফাংশনটা যে ইন্টারভ্যালে দেয়া আছে সেখানে কন্টিনিউইটিটাকে দেখিয়ে দিতে হবে। কিভাবে দেখাবো না ফাংশনটা যে টাইপের শুধু সেই টাইপটা মেনশন করে দিয়ে লিখবো যে ওইটা একটা কন্টিনিউয়াস, সেই জন্য এটা কন্টিনিউয়াস, ঠিক আছে। ডিফারেন্সিবিলিটিটা ডেরিভেটিভটা করে দেখে নেব, চেক করে নেব মেন্টালি যে ওই ইন্টারভ্যালের কোন পয়েন্টের জন্য ওই ফাংশনটা f dash x টা ইনফিনিটি বা ইমাজিনারি হচ্ছে কিনা, ঠিক আছে। আর এন্ড পয়েন্টের ভ্যালুগুলো বের করে নেব, রোলসের জন্য ইকুয়াল দেখাতে হবে, ল্যাগ্রেঞ্জের জন্য ইকুয়াল দেখানোর দরকার নেই, কিন্তু পরবর্তীকালে আমার কাজে লাগবে, ঠিক আছে। তো সেইটাকে কাজে লাগিয়ে তারপর সি এর ভ্যালুটাকে আমরা নিয়ে চলে আসবো সলভ করে, দিয়ে দেখাবো যে সেই সি এর ভ্যালুটা ওই যে ইন্টারভ্যালটা দিয়েছে সেই ইন্টারভ্যালুটা বিলং করছে। তাহলে এইভাবে আমরা রোলস থিওরেম আর ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেমের যে প্রবলেমগুলো এক্সামের পড়ে এইভাবে আমরা লিখতে পারবো। তোমাদের বইয়ে যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করবে, দু একটা প্রবলেমে হয়তো
একটু ডাউট থাকতে পারে সেটা আমাকে জানাবে, আমি সেটার ডিসকাশন দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে। ঠিক আছে, তো মোস্টলি এই টাইপের প্রবলেমই বেশি পাবে যেগুলো আমি ডিসকাস করলাম। এবারে কোনো কোনো জায়গাতে অনেক সময় দেখায় বা বলে যে একটা ফাংশন হয়তো দিয়ে দিল, দিয়ে বললো দেখাও যে এই ফাংশনটা জন্যে রোলস থিওরেম এই ইন্টারভেলে এই ফাংশনটার ক্ষেত্রে রোলস থিওরেমটা কি ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লিকেবল হবে না। তো সেখানে মোস্টলি যেটা দেখা যায় যে টাইপের প্রবলেমগুলো এক্সামে দেয়, ডিফারেন্ট কন্টিনিউইটিটাতে প্রবলেম কখনো কখনো আসতে পারে, কিন্তু চান্স কম। ম্যাক্সিমাম জায়গাতেই যেটা প্রবলেমটা আছে সেটা দেখা যায় ডিফারেন্সিয়েবিলিটিটাতেই প্রবলেমটা ম্যাক্সিমাম জায়গায় ক্রিয়েটেড হয়। তাহলে সেই প্রবলেমগুলোর জন্য তোমরা প্রবলেমগুলো দেখলে নিজেরাও বুঝতে পারবে, আমি পরে আবার দেখাবো যে সেই প্রবলেমগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যখন এই সিস্টেমেটিক ওয়েতে ডিসকাশনে যাব তখন যে জায়গাটাতে প্রবলেম আছে চাইলে শুধু সেই পয়েন্টটাকেই তুমি একটু ডিসকাস করে বাকিগুলোকে ছেড়ে দিতে পারো। কারণ আমরা এখানে রোলস থিওরেম আর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের জন্য বলছি যে কটা কন্ডিশন আছে সবগুলোই স্যাটিসফাইড হতে হবে, তবেই আমরা বলবো যে ওই ফাংশনটার ওই ইন্টারভেলে রোলস থিওরেম কি ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লিকেবল। একটা কন্ডিশনও যদি ভায়োলেটেড হয়ে যায় তাহলেই তার অ্যাপ্লিকেবিলিটি থাকছে না। ওই জন্য যেটা ভায়োলেটেড হচ্ছে সেটা তুমি যদি দেখে বুঝে যাও প্রথমেই, তাহলে শুধু সেই কন্ডিশনটাই যে ভায়োলেটেড হচ্ছে ওইটাকে দেখিয়ে ছেড়ে দিলেই হবে, বাকিগুলো আর কিচ্ছু লেখার দরকার নেই। ঠিক আছে, ওইভাবেও আমরা প্রবলেমগুলোকে করতে পারি। তাহলে এই প্রবলেমগুলো এবারে একটু দেখবে ভালো করে, আশা করি করতে পারবে। ওকে।